অবৈধ ভবনে চলছে 5 তারকা হোটেল শেরাটন। অনুমতি ছাড়াই ভবনটি তৈরি করে বোরাক রিয়েল এস্টেট। রয়েছে চাঞ্চল্যকর তথ্য। ময়মনসিংহের ফুলবাড়িয়ার আতঙ্ক সংসদ সদস্য আব্দুল মালিক সরকার। বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। হত্যা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি শতভাগ অপসারণের দাবি করলেও 2 সিটিতেই ছড়িয়ে ছিটিয়ে বর্জ্য, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ব্যথানাশক মরফিনের সংকট। 18 টাকার মরফিন বাইরে থেকে কিনতে হচ্ছে 180 টাকায়। অসহায়ত্বের সুযোগ নিচ্ছে অসাধুরা। এবং পাহাড়ি ঢলে তলিয়েছে সুনামগঞ্জের পশ্চিম বাজার, শাহেদ বাড়িঘাট ও মধ্য বাজার। দিশেহারা হাজারো পরিবার। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে কথা বলছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো হয়ে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলা এখনো চলছে, কনভিকশনও হয়েছে। আচ্ছা, আমাদের কক্সবাজারের বদির বিরুদ্ধেও তো মামলা হয়ে কনভিকশন হয়েছে। আমার কথা হচ্ছে যে সরকার এসব বিষয়কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী তো দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। আর আমরা অন্ধকারে ঢিল ছুড়ব কিভাবে? যে যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুড়বে কেন? এটা আপনারা যারা প্রেসে আছেন, মিডিয়াতে আছেন, আপনাদের কোনো প্রতিবেদন দুর্নীতি নিয়ে, সেটাকেও আমরা গুরুত্ব দিয়ে থাকি। এটা তো এখন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে মিডিয়ার কোন রিপোর্টও তখন হয়নি, দুদকও কোনো তদন্ত করেনি। কাজে আমরা এ ব্যাপারে তখন আমরা কি করে জানবো? আর এরা তো সবাই ব্যক্তি, এখন ব্যক্তির দুর্নীতি, এটা আমার বক্তব্য হচ্ছে যে সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে। এখন আপনারা যদি বলেন আমরা একটা রিপোর্ট করেছি, ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেটা এক কথা। কিন্তু আমাদের যখনই নজরে এসে আমরা এটা করেছি, এবং এটা বাংলাদেশে আর কোন সরকার আফটার 75 জিয়াউর রহমান সাহেব, জানাল আরশাদ সাহেব, তারা ক্ষমতায় ছিলেন, এবং বেগম খালেদা জিয়া, তারা তো তাদের নিজেদের দলের সন্ত্রাস, দুর্নীতি অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, সাংবাদিকরা ভালো করে। কিন্তু তখন একটা ইম্পিউনিটি কালচার গড়ে উঠছে, যেটা আমাদের সময় আমাদের প্রধানমন্ত্রী কখনো আশ্রয় প্রশ্রয় দেন, ভবিষ্যতেও দেবেন না। যেই হোক তার বিরুদ্ধে বিচার, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থায় শাস্তির আওতায়
আনার ব্যবস্থা আছে। বিচার বিয়া প্রসাদী, দুধও প্রসাদী। থ্যাংক ইউ। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে কথা বলছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যুক্ত ছিলাম সেখানে। অবৈধ ভবনে চলছে রাজধানীর বনানীতে 5 তারকা হোটেল শেরাটন। শুধু সিটি কর্পোরেশনের সাথে চুক্তি ভঙ্গ নয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ও সিভিল এভিয়েশনের অনুমতি ছাড়াই ভবনটি তৈরি করেছে বোরাক রিয়েল এস্টেট। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও নানা তথ্য। অবৈধভাবে ভবন করে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার সম্পদ দখল নিয়ে এম এ আজিমের 2 পর্বের ধারাবাহিক রাজ প্রথম পর্ব ছবি তুলেছেন মারুফ হাসান খান। নিয়মনীতির তোয়াক্কা না করে বনানীর আকাশে মাথা তুলে দাঁড়ানো সর্বোচ্চ এ শেরাটন ভবন এখন গলার কাটা হয়ে আটকে আছে দেশের বিমান চলাচলে। আশপাশের সব ভবন সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী উচ্চতায় 200 ফিটের মধ্যে হলেও 28 তলার শেরাটন ভবন উচ্চতায় প্রায় 350 ফিটেরও বেশি, যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য এখন বড় ঝুঁকির কারণ। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যদি ইয়াটা ধরে রেফারেন্স ধরে যদি আমরা করি তাহলে এটার হাইটটা বেশি আছে। এটা একটা ঝুঁকি আমাদের এভিয়েশন থেকে যাচ্ছে। বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে বারবার অবহিত করেছেন তারা। তাদেরকে ক্লিয়ারেন্সটা দিয়ে দিয়েছে হলো তাদের সিটি কর্পোরেশন, আমাদের কনসেন্ট ছাড়াই তাদের দিয়ে দিয়েছিল। কি করেছে রাজুক জানতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। শুধু সিভিল এভিয়েশন নয়, তাদেরও অনুমতি ছাড়াই খোদ সিটি কর্পোরেশনের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ভবনটি। কততলা অনুমোদন নেওয়া হয়েছে এবং কি অকুপেন্সিতে অনুমোদন দেওয়া হয়েছে সেই ধরনের কোনো তথ্য প্রমাণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত নয় এবং এই ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। বিষয়টি নিয়ে কথা বলতে শেরাটনে গেলে বাধার মুখে পড়তে হয় তাদের নিরাপত্তা বিভাগের। কর্তৃপক্ষের কোনো ফোন নম্বর পর্যন্ত তাদের কাছে নেই বলে জানায়। আমাদের লেভেলে আসলে ম্যানেজিং ডিরেক্টরকে রিচ করার বা গিয়ে ইনফরমেশন নেওয়ার আমার আসলে স্কোপ নেই। তবে থমকে থাকে না দেশ টিভির অনুসন্ধান। বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ভবন নির্মাণের চুক্তি হওয়ার পর থেকেই অনিয়ম আর দুর্নীতি শুরু করে শেরাটন ভবনের নির্মাতা প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট। সিটি কর্পোরেশনের 44 কাঠা জমি বরাদ্দ দিলেও বোরাক দখলে নেয় 60 কাঠা। 14 তলা ভবন নির্মাণের চুক্তি করে 30 তলার ফাউন্ডেশন নিয়ে করা হয় 28 তলা। প্রথমে একটি সুপারমার্কেট নির্মাণের অনুমতি নিয়ে 2টি ভবন করে একটিতে গড়ে তোলা হয়েছে 5 তারকা হোটেল শেরাটন। এসব বিষয়ে কথা বলতে বোরাক রিয়েল এস্টেটে গেলে অভ্যর্থনা বিভাগ থেকে জানানো হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে। এ বিষয়ে কথা বলার নেই আর কেউ। পুরোটাই এখন নিজের হাতে, ওনার অন্য কোনো বায়ের মাধ্যমে কাজ করতে দেশে ফিরবে বা এরকম কোনো মেসেজ নেই। বিষয়টি নিয়ে কথা বলতে বারবার সিটি কর্পোরেশনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। এখন স্যার বলতেছে যে এটা ছিল আদালতের বিষয়, বক্তব্য 2006 সালে 14 তলা ভবন নির্মাণের জন্য বোরাককে জমি বরাদ্দ দেয় সিটি কর্পোরেশন। চুক্তিভঙ্গ আর নানা অনিয়মের পরও বছরের পর বছর ধরে যেন মুখ বন্ধ সিটি কর্পোরেশনের। তাহলে কি অনিয়ম আর দুর্নীতির সাথে সম্পৃক্ততা আছে তাদেরও? এমন প্রশ্নই এখন জনমনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আব্দুল মালিক সরকার ও তার অনুসারীদের একের পর এক বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া। হত্যা, সরকারি কর্মকর্তাকে মারধর, স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি, সবকিছুতেই রয়েছে এমপি ও তার অনুসারীরা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডে রাজনীতিতে বাড়ছে অস্থিরতা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে আপন অপুর ডেস্ক রিপোর্ট।
ভালো হয়েছে, ভালো। কেটা আমার কাছে থাকবে না, তার কাছে এমপি মন্ত্রীর কাছে কেটা থাকবে না, কেটা কার কাছে থাকবে। অডিও কথোপকথনটি সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের। গত 13ই মে দুই গ্রুপের সংঘর্ষে তার অনুসারীদের হাতে আক্তারুল আলম শুভ নিহতের পর এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। এমপির সাথে সেলফি তুলতেও দেখা যায় শুভ হত্যায় অভিযুক্তদের। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, জয়নাল, আরিফ গং, তাদেরকে উনি ময়মনসিংহ মেডিকেল থেকে রেফার করে নিজে নিয়ে ঢাকা নিয়ে গেল। অডিও ভিডিও শুনলাম, এটা কিভাবে হয় আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন আমার। আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই পর্যন্ত, যাতে আমরা সুষ্ঠু বিচার পাই আমার ছেলে। এমপি মালেক সরকারের কিছু ছবি এবং অডিও কথোপকথন ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমরা শঙ্কিত। আসলে আমরা এখানে কতটুকু বিচার পাবো। শুভ হত্যা ছাড়াও সম্প্রতি এমপি আব্দুল মালেক সরকারের অনুসারীদের মারধরের শিকার হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ভাঙচুর চালিয়ে নিয়ন্ত্রণে নেন আলম এশিয়া পরিবহন। এমপি তো সে একদম আমরা ভয়ে থাকি। এত আসার পরে কয়টা ঘটনা হয়েছে, একটা দুটা না, কয়টা ঘটনা হলো। মালেক সরকারের নিয়ন্ত্রণের তার পক্ষের লোক এগুলো করছে এবং তার পক্ষের লোকই এটা নিয়ন্ত্রণ করতেছে। এমপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই ধরনের ঘটনা আমরা কখনোই সমর্থন করি না, তবে সকলেরই শান্তিপূর্ণ অবস্থানে থাকা উচিত। যারা দায়িত্বশীল পোস্টে আছে তাদের কথাবার্তা বলায় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবং কথাবার্তা বলার সময় চিন্তা ভাবনা করা উচিত। এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সম্প্রতি রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসাটা স্বাভাবিক মনে করছেন এমপির অনুসারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি একটা সংগঠনের দায়িত্ব আছেন, সারা জীবনই থাকবেন, পরিবর্তন হইতে পারে না। পরিবর্তনের চেষ্টা আর কি করছে, বা অনেকে এরকম মনে করে। সাধারণ মালিকরা মনে করতেছে অনেকদিন তারা ছিল, এখন আমরা দেখি কি করা যায়। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গত 7 জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যথানাশক মরফিনের সংকটে ব্যাহত হচ্ছে দেশের একমাত্র প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের চিকিৎসা। মাত্র 18 টাকা দামের মরফিন বাইরে থেকে কিনতে হচ্ছে 180 টাকায়, এমন অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। প্রতি বছর ক্যান্সার, কিডনির মতো দুরারোগ্য রোগে আক্রান্ত এমন প্রায় 6 লাখের বেশি মানুষের জন্য দরকার হয় প্যালিয়েটিভ কেয়ার। অথচ দেশের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ আছে, যেখানে বেড মাত্র 21টি। হাসান মাহমুদের রিপোর্ট। কুয়েটের 2017-18 সেশনের শিক্ষার্থী প্রান্ত। সৌম্য শান্ত স্বভাবের টকবগে যুবক ছটফট করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগে। মরণব্যাধি ক্যান্সার শনাক্ত হলে থেমে যায় জীবনের চাকা। তার সহপাঠীরা যখন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে কর্মজীবনের প্রস্তুতি নিচ্ছেন, তখন দেশে বিদেশে চিকিৎসা শেষে প্যালিয়েটিভ কেয়ারে সমর্পণ করেছে পরিবার। এখন বেশি অসুস্থ হয়ে পড়ছে, জ্বর, বমি, পেট ফুলে যাচ্ছে। শেষ জীবনে একটু প্রশান্তির জন্যই এই সেন্টারে নিয়ে আসেন স্বজনরা। হায়াত মতো আল্লাহর হাতে, যখন কি হবে না হবে, কিন্তু যতদিন বাঁচে যাতে একটু শান্তি মতো থাকে। আপাতত কেমো অফ রাখছে, এখন শুধু যখন যে প্রবলেম হয় এটার জন্য ট্রিটমেন্ট দিই। একটু আত্মিক, মানসিক, সামাজিক প্রশান্তির মধ্য দিয়ে কষ্টমুক্ত নিরাপদ মৃত্যুই চায় অসহায় পরিবারগুলো। কিন্তু অসহায়ত্বের সুযোগ নিয়ে নিদারুণ যন্ত্রণায় ফেলে দেয় সমাজেরই কিছু মানুষ। যেমন ইয়াসিন নামের 16 বছরের কিশোর ক্যান্সারে আক্রান্ত। প্রতিদিন মরফিন নামক ব্যথানাশক ওষুধই তার স্বস্তির একমাত্র অবলম্বন। কিন্তু 18 টাকা মূল্যের মরফিনের 1 ডোজ কিনতে হয় কমপক্ষে 180 টাকায়। দেশে প্রতি বছর অনিরাময়যোগ্য ক্যান্সার, কিডনি, লিভারের রোগে আক্রান্ত কমপক্ষে 6 লাখ মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার। সেখানে মাত্র 1.5 থেকে 2,000 মানুষের সম্ভব হয় এই সেবা। নিরাপদ জন্মের মতো নিরাপদ মৃত্যু একজন মানুষের অধিকার, তাই নিরন্তর চেষ্টা চিকিৎসকদের। প্রত্যেকটা রোগেরই একটা জায়গা আছে যেখান থেকে আসলে নিরাময় হওয়াটা সম্ভব হয়ে ওঠে না। প্যালিয়েটিভ কেয়ার সবার সাথে সাথে সবার পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থাটা প্রদান করতে পারে। আমাদের দেশে যদি নিরাপদ জন্ম একটি অধিকার হয় মানুষের জন্যে,
তাহলে নিরাপদ মৃত্যুও তাদের একটি অধিকার হতে হবে। ঢাকা মেডিকেল জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে কয়েকটি বেডে এ সেবা দেওয়া গেলেও দেশের একমাত্র পূর্ণাঙ্গ ওয়ার্ড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। প্যালিয়েটিভ কেয়ারকে প্রতিটা মেডিকেল কলেজে এমনকি জেলা হাসপাতালে যদি প্রসারিত করা যায় এবং প্রশিক্ষণ দিয়ে যদি উপজেলা পর্যন্ত নেওয়া যায়, কারণ নিরাময়যোগ্য শয্যাশায়ী এবং ক্যান্সারের রোগী সারা দেশেই আছে। অবধারিত মৃত্যুকে নিরাপদে আলিঙ্গন করতেই চেষ্টা চিকিৎসকদের। তবে আত্মার সঙ্গে স্রষ্টার নিবিড় সম্পর্কের জোরে কিছু মানুষ ফিরে আসেন সম্পূর্ণ সুস্থ হয়ে। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন স্পিরিচুয়াল মেডিসিন। উন্নত বিশ্বে বিস্তর গবেষণা হলেও দেশে এখনো এ সেবা সম্পর্কেই ধারণা কম মানুষের। বন্ধু বান্ধব এসে যদি একটা রোগীর পাশে বসে ভালো ভালো কথাবার্তা বলে তাহলে সে ভালো ফিল করে। তো এই জিনিসগুলো আমার ধারণা হলো স্পিরিচুয়াল যখন আছে এটা নিশ্চয়ই আল্লাহর সাথে যোগাযোগ আছে, সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ ছাড়া স্পিরিচুয়াল হইতে পারে না। তবে এসডিজি গোল বাস্তবায়ন করতে হলে প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে আরও তথ্য জানাতে মিরপুর ও নবাবপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম এবং কায়েস রাহাত। আমরা শুরুতেই চলে যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, আজ তো ঈদের দ্বিতীয় দিন, শতভাগ পশুর বর্জ্য অপসারণের দাবি করেছিল দুই সিটি কর্পোরেশন। আজ কি অবস্থা দেখছেন? যদিও বিভিন্ন জায়গায় এখনো বর্জ্য পড়ে থাকতে দেখা যাচ্ছে, আজকের কি তথ্য রয়েছে? লাবণী, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন, ঠিকই বলেছেন আপনি। আসলে আমরা রাজধানীর গুলশান এলাকা, আমরা যে উত্তর সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে যে পরিস্থিতি দেখেছি, সেখানে বর্জ্য অপসারণ করতে দেখেছি। গতকালকের বর্জ্য গতকালই অপসারণ করেছে। তবে 54টি ওয়ার্ডের সমন্বিত যে উত্তর সিটি কর্পোরেশন, তার আমরা মিরপুর কালশিতে রয়েছি। এখানে আসলে গতকাল রাতের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অপসারিত অনেকাংশে কিছু কিছু জায়গায় হয়নি, এবং সেটি আমরা সকাল থেকে এসে লক্ষ্য করলাম যে আমরা আসার পরে কিছু কিছু জায়গায় বর্জ্য অপসারিত হলো। এবং আজকেও কিন্তু এই যে কোরবানি করা হচ্ছে, এবং আপনি আমার পেছনে লক্ষ্য করবেন যে পশু কোরবানি করা হয়েছে, এবং এই বর্জ্য কিন্তু জমা হচ্ছে। এবং সেগুলো কিছু গতকাল রাতেরও কিছু কিছু বর্জ্য রয়েছে বিভিন্ন অলিগলি যেগুলো রয়েছে, সেই অলিগলিগুলোতে কিন্তু, এবং পরিচ্ছন্নতা কর্মীরা যতটুকু পারছেন করছেন। এবং গতকাল উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 8 ঘন্টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, কিন্তু সেই কথাটি আসলে আমরা এই মিরপুর এলাকাতে এসে আসলে পুরোপুরি সত্যতা পাইনি। কিছু কিছু জায়গায় কিন্তু এখনো বর্জ্য রয়ে গেছে, তবে সেগুলো এখনো সরানোর কাজ চলছে। এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে গতকাল তারা 10,374 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছেন 2101টি ট্রিপের মাধ্যমে, এবং আজকে সকাল থেকেও কিন্তু বর্জ্য অপসারণের প্রক্রিয়াটি চলছে। এবং 10,000 পরিচ্ছন্নতা কর্মী গতকাল নিয়োজিত ছিলেন, আজকেও একই রকম ভাবে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। সংবাদকর্মী হিসেবে আমরা যেখানে যাচ্ছি সেখানে হয়তো সাধারণ মানুষের কিছু অভিযোগও পেয়েছি যে গতকাল বলা হয়েছিল যেভাবে যে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে সেটি কিন্তু এখনো হয়নি। কিছু কিছু জায়গায় এখনো বর্জ্য রয়ে গেছে, যেগুলো এখন আজকের দিনের মতো করে পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য অপসারণ প্রক্রিয়া চলছে। আজকেও পশু কোরবানি হচ্ছে রাজধানীতে, এবং সেই পশু কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো হয়তো অপসারণ করবেন, তেমনটি প্রত্যাশা এখানকার সাধারণ মানুষের। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছেন, নবাবপুর এলাকায় রয়েছেন রাহাত। আমরা একটু তার কাছে সেখানকার বর্জ্য অপসারণ প্রক্রিয়ার সবশেষ বিস্তারিত জানতে চাই। রাহাত, আপনি নিশ্চয়ই আমাদেরকে আছেন এবং আমাদেরকে জানাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেখানকার পরিস্থিতিটুকু। ধন্যবাদ। যেমনটি জানেন যে গতকালকে পবিত্র ঈদুল আজহা পালিত হয়ে যাওয়ার পর পবিত্র ঈদুল আজহার যে অন্যতম অনুষঙ্গ কোরবানি, সেটির ক্ষেত্রে ঢাকা সিটি থেকে বলা হয়েছিল, প্রত্যেকটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল যেন রাস্তায় তারা কোরবানিটি না দেন এবং রাস্তায় যেন এই বর্জ্যটি না ফেলেন। কিন্তু আমরা ঢাকা দক্ষিণে যখন দেখেছি এসে যে দক্ষিণের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ আমরা এর আগেও গিয়েছিলাম যখন মতিঝিল বা এর আশেপাশের যে এলাকাগুলো, এবং এখন বর্তমানে রয়েছে আমরা নবাবপুরে, পুরান ঢাকার, তো এখানেও আমরা একটি জিনিসই দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে রাস্তার পাশেই মূলত এই যে বর্জ্যগুলো রয়েছে কোরবানির, এগুলোকে ফেলে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে যারা আসলে পলিথিন সংগ্রহ করেন তারা এখানে এসে যেটি করছেন সেটি হচ্ছে যে এই বর্জ্যগুলোকে যখন পলিথিনে প্যাক করে ফেলা হয়েছিল তখন এই পলিথিনগুলো তারা সংগ্রহ করার জন্য বর্জ্যগুলোকে আরো বেশি এলোমেলো করে দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি থেকে যেটি দাবি করা হয়েছিল যে গতকালকে রাত 12টার মাঝে তারা পুরো
এলাকাটিকেই শতভাগ একদম বর্জ্যমুক্ত করে ফেলেন বা বর্জ্য পরিষ্কার করে ফেলেছেন। কিন্তু আজকে সকালে যখন আমরা ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরেছি তখন সেখানে দেখতে পেয়েছি যে না, শতভাগ আসলে সেভাবে পরিষ্কার হয়নি। হ্যাঁ, কিছুটা পরিষ্কার হয়েছে সত্যি, কিন্তু শতভাগ পরিষ্কার করার যে দাবিটি সেটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে রাস্তার পাশে এখনো আবার নতুন করে কুরবানি হচ্ছে, যেমনটি আমরা ইসলামিক বিধিমতেও জানি যে ঈদুল আজহার যে কুরবানির সময়টি সেটি হচ্ছে ঈদের দিন এবং ঈদের পরের 2 দিন। তো এই ঈদের পরের 2 দিনের ক্ষেত্রে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো সেই হিসেবে এখনো কুরবানি হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও ফুটপাতে কুরবানি করা হচ্ছে এবং যে বর্জ্যগুলো আছে সেগুলো রাস্তার পাশেই আসলে ফেলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্য নতুনভাবে উৎপাদিত হচ্ছে, যেগুলোকে হয়তো বা আজকে সরিয়ে ফেলা হবে। কিন্তু একই সাথে গতকালকের যে বর্জ্যগুলো ছিল, গতকালকের যে বর্জ্যগুলো ছিল সেইগুলো কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তো ঢাকা দক্ষিণ সিটি থেকে ঘুরে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বর্জ্য ব্যবস্থাপনার যে দাবিটি সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে তারা মেটাতে পারেননি। এখনো বর্জ্য রয়ে গেছে প্রধান সড়কগুলোর পাশে। এই ছিল ঢাকা দক্ষিণ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাহাত এবং ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আজও পশু কোরবানি চলছে এবং 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ ব্যবস্থাও চলমান রয়েছে। এ ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে চামড়া সংগ্রহের কাজ। লবণ, রাসায়নিক দ্রব্য মিশিয়ে সংরক্ষণাগারে চামড়া সংরক্ষণ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, চামড়ার দাম কেমন দেখছেন? সরকারের বেঁধে দেওয়া দামে কি কেনা বেচা হচ্ছে? কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই দামের কিন্তু আসলে গরু এবং ছাগলের যে চামড়া, সেই চামড়ার কিন্তু আসলে দামের ক্ষেত্রে যে ছিটে ফোটা দাম সেটিও নেই। গতকালকে যদি কুরবানি হয়েছে, কুরবানি ঈদে হয়েছে, এই ঈদে কিন্তু আসলে অনেকেই কিন্তু পশু কুরবানি দিয়েছে। জেলা প্রাণী সম্পদের তথ্য মতে আমি যতটুকু জানি যে প্রায় 2.5 লক্ষ গরু ছাগল কিন্তু আসলে এই জেলায় কুরবানি হয়েছে। কিন্তু এই 2.5 লক্ষ যে চামড়া রয়েছে, এই চামড়া নিয়ে কিন্তু আসলে বিড়ম্বনার শেষ নাই। আপনাকে যদি আমি জানাতে চাই যে প্রতি চামড়া কিন্তু গরুর চামড়া বিক্রি হয়েছে পকার বেঁধে সর্বোচ্চ 300 টাকা দরে। কিন্তু আসলে এই 300 টাকা দরে অনেকে গরুর চামড়া বা ছাগলের চামড়া দিতে চায়নি, যেই কারণে কিন্তু আসলে তারা অনেকেই কিন্তু এতিমখানা, মসজিদ, মাদ্রাসা এগুলোতে দান করেছে বলে আমরা জানিয়েছি। আর এদিকে আমরা মৌসুমি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে আসলে যে এবারে গরুর চামড়া এবং ইয়ার চামড়া, ছাগলের চামড়া কোনো দাম নেই বললে চলে। তারা বলছে যে আসলে যে চামড়াগুলো ব্যবসায়ীরা নিচ্ছে তারা তাদের খেয়াল খুশি মতো কিন্তু আসলে দাম রাখছে বা নিচ্ছেন এমন করে বাধ্য হয়ে তারা কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু আসলে এই চামড়া দিতে বাধ্য হচ্ছে। এক পাকে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এবারে যারা চামড়া ক্রয় করেছে সেই চামড়ার দাম নেই বললে এখন পর্যন্ত পাইকাররা কিন্তু আসলে তাদেরকে ফোন দেয়নি চামড়া নিবে কিনা, যে গতবারেরই টাকা কিন্তু তারা এখনো পাওনা রয়েছে, যেই কারণে কিন্তু এবারে চামড়া কিন্তু তারা রাখবে না, ফেলে দিবে, এরকম একটা অবস্থা আছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লাবণী। টানা বর্ষণে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে পানিতে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এদিকে সুরমা ও জাদুকাটা নদীর পানি বাড়ায় 10 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। সহকর্মী মেহেদী হাসানের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার, সাহেববাড়ি ঘাট, মধ্যবাজার এলাকা তলিয়েছে পানিতে। পানিতে নিমজ্জিত রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাটেও ঢুকেছে পানি। সোমবার থেকে দিনভর টানা বৃষ্টিতে শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়া সহ পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। বাসায় এখন বর্তমানে আটু পানি, ওই যে এখন বৃষ্টির মাঝে বাজারে গেছিলাম, বাচ্চার লাগে কিছু পানি আনতাম, তার বাদে কোনো দোকানপাট খোলা নাই, সব পানির তলে। আচ্ছা, এলাকার সব দোকান দোকানো পানি ঢুকিয়া, গরুয়ারি যা আছে সব পানি ঢুকিয়া, খুব অবস্থা খারাপ। আশ্রয় কেন্দ্র নাই, বাজারে আপনার চিরা সংকট, মোমবাতি সংকট, তারপরে কারেন্টের সমস্যা আপনার।
সরকার শহরে ড্রেন নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে নির্মাণ করতে না পারার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এখন তো সামনাবাদী গিয়ে আমরা সামনের ঘরে দিয়ে খামাই যার এবং আমার অস্ট্রেলিয়ান দুইটা ড্রাইভার চললে আমি মুশকিলের মধ্যে পড়ছি। এরকম যদি পানি বাড়ে 22 সালের বন্যার উপরে যাইতে পারে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। জেলার ছোট বড় 137টি হাওর এখন পানিতে টইটুম্বুর। এতে সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও ছাতক সহ 10 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত লক্ষাধিক মানুষ। নিজেদের শেষ সম্বল পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে হাজারো পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ সংস্থাটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 দিনের ব্যবধানে বগুড়ায় আবারও জোড়া খুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত 1টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় শরীফ ও রুমন নামের 2 যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোসেন নামের এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বলছে দ্রুতই গ্রেফতার করা হবে অপরাধীদের। সঞ্জু রায়ের রিপোর্ট। সন্তানকে হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন বগুড়া সদরের নিশিন্দারা চকরপাড়া এলাকার এই মা। সোমবার দিবাগত রাত আনুমানিক 1টায় শরীফ ও রুমন নামের 2 যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। দুজনই কর্মরত ছিলেন একই দোকানে। পাশাপাশি দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হোসেন নামে আরও এক যুবক। কি কারণে এই 2 যুবককে হত্যা করা হলো তার কোনো উত্তর মেলাতে পারছেন না নিহতদের স্বজন ও এলাকাবাসী। আবার ঘটনার সময় এলাকার বর্তমান ও সাবেক কাউন্সিলরের ঘটনাস্থলে আসা নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী। হোসেন বলতেছে আমি আমার পায়ে আসছে, আমরা জানি শুধু ওকে করছে। পরে আমরা দৌড়ি করতেছি পরে যাই দেখি যে শরীফ পড়ে আসছে আর রুমন পড়ে আসছে। টিপু কমিশনার আসছিল, হিমু কমিশনার আসছিল, রিটু আসছিল, মিটু আসছিল, ত্রিপুরা 5-6 ভাই আসছে। ওদের সঙ্গে ছেলে পেলে আসছিল না হলো 15-20 জন। হুন্ডা নিয়ে আসে এখানে দাঁড়াচ্ছে, ওরা ওই পাশ থেকে আসতেছিল বলে এই সময় অগ্রক পায়ে গুলি করছে। এই জোড়া হত্যাকাণ্ড নিয়ে রহস্যের ডালপালা বাড়ছে। কেউ বলছেন স্থানীয় প্রভাবশালী নেতার স্বজনকে ইফটিজিং এর জের, আবার কেউ বলছেন দুর্বৃত্তদের ভুল নিশানার বলি হয়েছেন শরীফ ও রুমন। গ্যাসের চাউলের দোকান আছে শরীফের, আর রুমনও ওই দোকানে কাজ করে। দুটাই মনে করেন কর্মজীবী। টিপু আর হিমু আর কাউন্সিলর হয়ে এই দুটা হত্যা করলো। তদন্ত করে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। প্রাথমিকভাবে আছে, এই মুহূর্তে বলার মতো কিছু নেই। আমরা আমাদের তদন্ত শুরু করেছি, আমরা চেষ্টা করছি যে মূল বিষয়টা জানার জন্য। এর আগে গত 2 জুন শহরের বনানীতে একটি আবাসিক হোটেলে মা ও ছেলের হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনায় ঘাতক গ্রেপ্তার হলেও এর মাঝে কাহালুতে আবারও ঘটে শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল হত্যাকাণ্ড। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। ভূমধ্যসাগর সংলগ্ন ইতালীয় উপকূলে নৌকাডুবিতে প্রাণ গেছে বাংলাদেশি সহ 11 অভিবাসন প্রত্যাশীর। নিখোঁজ রয়েছে 26 শিশু সহ আরও 60 জন। উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে 2টি কাঠের নৌকায় চেপে ইতালি প্রবেশের চেষ্টা চালান তারা। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। নৌকাগুলো যুদ্ধবিধ্বস্ত লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসে। ডুবতে বসা ওই নৌকা থেকে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়। 51 জনকে জীবিত পাওয়া যায়। নৌকায় ছিলেন সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। দুপুর পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।